ভাঙড়ের মানুষের ভোট লুট করেছিল এই ভোট চোর শওকত, ভোট লুট করে ওকে জিতিয়েছিল। আজকে ভাঙড়ের মানুষ ক্ষমা থেকে করবে না। যারাই বলেছিল আইএসএফকে অমুক দলের দালাল, তারাই দেখুন আজকে বিজেপির পাচার চিকিয়ে। আইএসএফ তার নিজস্ব গতিতে চলছে। একটা কে আছে ভাঙড়ের যাদবপুরের লোকসভা থেকে দাঁড়িয়েছিল, কি গল্প শুনেছিল, আমি নামই তার ঘৃণা বোধ করছি এখন। কি বলেছিল একটা বক্তব্যে, যখন কি হবে ভাইজান কি থাকবে, আজকে সে কোথায় মুখ লুকিয়ে বেড়াতে হচ্ছে। একদম শুভেন্দুবাবু বলেছিল যে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে উত্তরপ্রদেশ আর বিজেপি শাসিত রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হবে। আচ্ছা কোথায় এই প্রশ্নটা তো শুভেন্দুবাবুকে আমরা করছি। এই প্রশ্নটা না জোরালোভাবে হয়, সেই জন্যই কখনো বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, কখনো বলছে মাইকে আজান, কখনো এই গল্প করে এই প্রশ্নকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মূল ইস্যু হচ্ছে সেই ইস্যু থেকে সরানো হচ্ছে। গ্যাসের দাম আপনি জানেন আজকে কমার্শিয়াল গ্যাস কোথায় গেছে, বাণিজ্যিক গ্যাসের দাম রান্না আর যেটা আপনার বাড়িতে যেটা আমরা ব্যবহার করছি গ্যাস পাওয়া যাচ্ছে না, এনে কারো প্রশ্ন নেই। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নেই। ডলারের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে কি হিন্দু মুসলমান নিয়ে এখন খেলা মাতিয়ে রেখেছে। যখন ঘোরে আছি তো আমরা, যখন ঘোর কেটে যাবে বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে। আর প্রশ্ন এখন আমি জানতে চাই তাদের কাছে যারা বলেছিল তৃণমূলকে দিয়ে ভোট বিজেপিকে আটকাতে হবে বলে গল্প শোনাচ্ছিল, স্টেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মঞ্চ থেকে শুরু করে সামাজিক মঞ্চ থেকে গল্প শোনাচ্ছিল যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিন। আজকে তাদের কাছে প্রশ্ন করব, মুখ খুলছেন না কেন আপনারা? বকলমে যারা বিজেপিকে সাপোর্ট করছে আপনারা দেখেছেন আজকে অনেক চ্যালেঞ্জ দাবি করছে 300+ বিজেপির এমপি সিট। কেন? আপনারা একটা করতে হবে, শিক্ষা নিয়ে আপনি বলেন, আপনি স্বাস্থ্য নিয়ে বলেন, মৎস্য নিয়ে বলেন, এগ্রিকালচারের উপরে বলেন, এক একটা বিষয় বলতে হবে, তার উপরে মূল্যায়ন হবে। মানে কোশ্চেন এত বড় করছেন, ছোট তো জবাব দিলে হবে না। আপনি বলুন স্পেসিফিক কোন সাবজেক্টে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে কংগ্রেসের সহসভাপতি পদের অফার পেয়েছে, সোনিয়া গান্ধীর ঘোষণা, কি বলবেন? ঘোষণা আমি শুনছি। গতকালকে কংগ্রেসের দুটো সিনিয়র মোস্ট লিডারের প্রেস কনফারেন্স আপনারা শুনেছেন কি? তাহলে অনেকটা এই বিষয় ক্লিয়ার হয়ে যেত। পরে কি আছে বলুন। আমরা বিগত কয়েকদিন আগে দেখলাম ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আলিয়ার যে বাকি 11টা ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসেরও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আলিয়া মেন সেন্টারে পরীক্ষা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? স্টাডি সেন্টার যেগুলোকে বলা হয় সেগুলোতে ইসলামিক থিওলজির যারা এক্সাম দিচ্ছিল তাদের এক্সাম বন্ধ করেছে। এই বিষয়টা নিয়ে আমি জানতে চেয়েছি, যে উত্তর পেয়েছি প্রশাসনের অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সেটা সন্তোষজনক নয়। তারা বলছে যে ওই সার্ভের নামক এই ধরনের এটাকে দেখানো হচ্ছে। আমরা তাদের কাছে আহ্বান করছি দ্রুততার সাথে এই যে সংকটময় পরিস্থিতি চলছে সেটাকে মোচন করতে হবে। আমি এতটুকু কথা বলবো, যারা পরীক্ষার্থী আছে 11টার স্টাডি সেন্টারের, তাদের জন্য আমরা ভাবছি, তাদের হয়ে লড়াই আমরা করেছি, আগামী দিনেও লড়ব যে কোনো মতেই তাদের সার্টিফিকেট না অবৈধ হয়, এক নম্বর কথা। দ্বিতীয়, যে মধ্যিখানে এক্সাম তাদের বন্ধ হয়ে গিয়েছে এটা যাতে কন্টিনিউ হয় তার ব্যবস্থা দ্রুততার সাথে যাতে হোক তার ব্যবস্থা আমরা করছি। ভাঙড়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তোলাবাজির অভিযোগ উঠছে এবং এর সামনে কিছু ভিডিও আসছে, এটা কি আইএসএফের উপরে ষড়যন্ত্র চালানো হচ্ছে? সব ষড়যন্ত্র বলবো না, কিছু অন্যায় করছে তারা আমরা বহিষ্কার করছি দল থেকে। অন্য দলের মতো আমরা বলবো না এড়িয়ে যাবো না, এটা ষড়যন্ত্র হ্যানত্যান। যেই ফুটেজগুলো পাওয়া গেছে ফুটেজ নিয়ে আমরা ভেরিফাই করেছি, যারা দোষী পার্টি থেকে তাদেরকে আমরা কি করেছি, বহিষ্কার করেছি। কোনো কথা হবে না। ভাঙড় সহ রাজ্যের মানুষ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। ভাঙড়ের মানুষ দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে আমার স্বচ্ছতার জন্য, দুর্নীতি না থাকার জন্য। যদি কি আমাদের পার্টিদের থেকে দুর্নীতি করবে তাহলে পার্টিতে তার কোনো জায়গা নেই। আর কিছু একটু হলেই রং চড়িয়ে আমাদের বিরুদ্ধে হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার হবে। আপনার জীবনে রাজনৈতিক চ্যালেঞ্জ কি ছিল? দেখুন আপনাকে বলি, রাজনীতি চ্যালেঞ্জ অনেক কিছু আছে, চ্যালেঞ্জ প্রতিটা পদক্ষেপে নিতে হয়। বিজেপির নেতা জ্যোতির্ময় মাহাতোর বক্তব্য রাজ্যে মাদ্রাসা অনুবাদ দেওয়া এবং মাদ্রাসাগুলোকে বন্ধের দাবি, বিষয়টিকে কেমন চোখে দেখছেন? একটা আমি অনেক আগে বক্তব্য দিয়েছি, বারবার ওরা বলবে, বারবার এটা বলে সময় নষ্ট করবো না। আমি দুটো তথ্য দেব। প্রথম তথ্য হচ্ছে মাদ্রাসায় যে টিচার আছে 40 to 50% নন মুসলিম টিচার। মাদ্রাসায় যে স্টুডেন্টস আছে 18 থেকে 20% হচ্ছে
নন মুসলিম টিচার স্টুডেন্টস একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা দেখেছেন অলরেডি পশ্চিমবাংলায় স্কুল এডুকেশন দপ্তরের যিনি মন্ত্রী, তার স্ত্রী হাই মাদ্রাসা একজন টিচার। তো যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি কোনো ধ্বংসাত্মক হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নাকি খারাপ তাদের নজরে, তাহলে খারাপ করার পিছনে প্রায় 40 থেকে 50% নন মুসলিম টিচারকে তাহলে ওরা দায়ী করছে। এগুলো হচ্ছে পেট গরমের কথা বলছে, কিছু তো বলে মানুষকে রাখতে হবে। আজকে 1-2 মাস সেই সরকারটা হয়ে গেল, এখনো পর্যন্ত সরকারি কর্মচারীদের হকের ডিএটা ঠিক মতো বুঝিয়ে দিতে পারলো না। কোনো কথা আছে? শূন্যপদ পূরণের কথা বলে গল্প শোনালেও এখনো এক্সামের কোনো কিছু কন্ডাক্ট করার কিছু আপনারা দেখতে পাচ্ছেন? এই নিয়ে কোনো চর্চা নেই। কি করতে হচ্ছে? এই থেকে মানুষকে মন ভুলানোর জন্য হিন্দু মুসলমানের খেলা খেলো, তাহলে মানুষ এটাকে নিয়ে মেতে থাকবে। হ্যাঁ, বিজেপি সরকার আসার আগেই বলেছিল, ঘোষণা করেছিল তেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে। তার মধ্যে কিন্তু একেবারে গ্যাসের দাম চচ্চর করে বাড়ছে, তেলের দামও বাড়ছে। একদম শুভেন্দু বাবু বলেছিল যে তাদের ওদিক থেকে একটা মেয়ে আসছে, দিক থেকে একটা মেয়ে যাচ্ছে, দুটো মেয়ের ধাক্কা লেগেছে। একটা মেয়ের ধাক্কাতে আর একটা মেয়ের কলসি ভেঙে গেছে। তখন বলছে, হ্যাঁ রে কালী, তুই কলসি কেন ভাঙলি? তখন কালো মেয়েটা বলছে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ কর দোর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো সরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খপায় দিলে ফুল, দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ। কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। আধারের কালো রাতি প্রেমিকি ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতি তারার শোভা আঁকা, শাকিল কচুয়া 2 বস্তা দিল চাল, আল্লাহ তুমি দিও তার ধনে মালে মাল। 2 বস্তা চাল দিল মাদ্রাসার কারণ, এ দানের প্রতি তুমি হও নেঘাবান। যে আশায় যে নিয়েতে করে দিল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা ঠেলা ঠেলির বেলা। কিয়ামতে খুব ঠেলা ঠেলি হবে, আল করিয়া তোমাল করিয়া। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ভাই, এখান থেকে হাসরের ময়দান পর্যন্ত বিয়ান্না রাব্বাকা ওয়ালা, সেই বড় দিন। ইয়াউমা ইজিন ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরা, এমন পিঁপড়ের মতো লাইন পড়বে, সেই ঠেলা ঠেলির বেলা আল্লাহ রক্ষা করবে। বাহ, কি দিয়েছে টেরি টেরি, ভাবির জন্য গরম জিলাপি কেমন মেরে খা। আছেন কেউ ভাই? 500 করে টাকা। আচ্ছা সত্য করে বলুন, একটা কোরআন শরীফের উপর একটা কাপড় জোড়ানো হয়, ওকে কি বলে? জুজদান বলে। এই জুজদান যদি পড়ে থাকে কেউ পা দিয়ে মারাবে? তাহলে একটা কোরআনের উপর একটা কাপড় ছিল জুজদান, তাই সেটাকে কেউ মারায় না, চুমর পাত্র হয়। ওই কোরআনকে যদি আপনি বুকে জড়িয়ে ধরেন, আপনি কি জান্নাতের পাত্র হবেন না? আমি 30 জন ব্যক্তির কাছে অফার দিচ্ছি, 100 করে টাকা 30 জন দিয়ে দেন। একটা কোরআন শরীফের দাম 100 করে টাকা, আমার হাতে দিয়ে বসে যাবেন, দিবেন, গিয়ে বসবেন, 100 করে টাকা। 30 জন সৌভাগ্যবান। কে দেবেন বলুন একটা কোরআন শরীফের দাম? ওই ধারতে আসুন। আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা পেয়েছি, 2টো কোরআনের দাম। আরেকজন 100 দিয়ে দাও। আরেকজন ভাই দেশের একটা কোরআন শরীফের দাম। আরেক ভাই একটা কোরআন শরীফের দাম। 30 জন সৌভাগ্যবান, সবার ভাগ্যে জুটবে না। আরেকজন 200 টাকা, 2টো কোরআন শরীফের দাম। একই সিঁদুর সবাই পারে, কপাল গুনে ঝলক মারে।
এই 100 টাকা সবার ভাগ্যে জুটবে না। সুবহান আল্লাহ। দাঁড়া বাবু দাঁড়া, বাহ সুবহান আল্লাহ, দাও দাও, ব্যাস আলহামদুলিল্লাহ। আরে পুঁটি মাছ মারতে মারতে এক একটা শোল মাছ উঠতে পারে, চিন্তা কেন করতেছো তুমি? একটা ভেটকি মাছ